স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদানে দেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আজমান নিকুল। দর্শক, আমজনতার আজকের বিষয়ে কোথায় পাবো তারে? আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বিএনপি দলীয় হুইপ। তার কাছে আমি জানতে চাই, ব্যারিস্টার রুমিন ফারহানা, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আপনারা বরাবরই দাবি করে আসছেন। তো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে পাগল আর শিশু মিলিয়ে নিরপেক্ষ সরকারের একটা প্রস্তাব পাঠাতে, কেননা আপনারাই একসময় একথা বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। পাঠাবেন প্রস্তাব, ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় পাগল আর শিশু খোঁজা খুব বেশি কঠিন হবে না। যেভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিদিন সুবে সাদেক থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত নানান কথাবার্তা বলছেন আবল তাবল, তাতে আমার মনে হয় না যে খুব একটা কঠিন হবে পাগল আর শিশু খোঁজা। যাই হোক, আমরা মজা বাদ দেই, কাজের কথায় আসি। আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে 176 দিন হরতাল করেছিল আওয়ামী লীগ। তারা অফিস যাত্রীকে দিগম্বর করেছিল। তারা এহেনও কোনো আন্দোলন নাই যেটা তারা গড়ে তোলে নাই, এবং তাদের সহায়ক শক্তি ছিল জামায়াতে ইসলামী। এবং আজকের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেই কথাগুলো আওয়ামী লীগ বলছে, কারণ তারা মনে করছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি একটি নির্বাচন তারা দেয়, তাহলে চোখ বন্ধ করে 20টি আসনও তারা পাবে কিনা বিষয়টি খুবই সন্দেহজনক। সুতরাং আওয়ামী লীগের কমফর্ট অবস্থা হচ্ছে 2014 বা 2018 মার্কা নির্বাচন। 2014 সেটি সেই নির্বাচন যে নির্বাচনে 153টি আসনে কোনো ভোট ছাড়া সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ একটি সরকার গঠিত হয়ে গিয়েছিল একটি ভোট পড়বার আগেও। আর 2018 সালের নির্বাচনকে বিবিসি রিপোর্টে বলছে যে টিআইবির ভাষ্য মতে এটি একটি প্রশ্নবিদ্ধ, অভূতপূর্ব, অবিশ্বাস্য নির্বাচন। তো সুতরাং একটি প্রশ্নবিদ্ধ, অভূতপূর্ব এবং অবিশ্বাস্য নির্বাচন আয়োজন করতে গেলে আওয়ামী লীগের সুবিধাজনক অবস্থা হচ্ছে তাদের অধীনে নির্বাচনের আয়োজন করা। এবং ঠিক যেভাবে 2014 এবং 2018 সালে তারা একটা ওয়াকওভার পেয়ে গিয়েছিল, সেরকম একটা ওয়াকওভার তৈরি করে নেওয়া। তো এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে এইবার আওয়ামী লীগকে কোনো রকমের কোনো ওয়াকওভার আমরা দিব না। 2014 সালে যেই আনন্দ ঘন পরিবেশে একেবারে বিনা ভোটে তারা সরকার গঠন করেছিল এবং ওয়াদা করেছিল যে অচিরে আরেকটি নির্বাচনের মধ্যে দিয়ে তারা অংশগ্রহণমূলক এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, সেই জায়গা থেকে তারা সরে গিয়েছিল এবং তারা কিন্তু 2018 পর্যন্ত চালিয়ে গেছে। এবং 2018 সালে তারা মধ্যরাতে নির্বাচন আয়োজন করে আরেকবার ক্ষমতায় এসছে। কিন্তু এইবার যদি আওয়ামী লীগ মনে করে যে এই ধরনের একটা অবস্থা তারা আবারও পেতে যাচ্ছে, তাহলে খুব ভুল করবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমাকে একটু বলেন, আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, যেমনটা করে আপনি অভিযোগ করছেন, বাতিল হওয়া 2007 সালে 22 জানুয়ারি নির্বাচনে সে সময় প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের অধীনে একটি একতরফা নির্বাচন আয়োজন করতে চেয়েছিল বিএনপি। তারা আরও বলেন 1,25,00,000 ভুয়া ভোটার ছিল সে সময়ের তালিকায়। এর আগে 1996 সালে 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করেছিলেন আপনারা, এবং সেই নির্বাচিত সরকারের প্রথম সংসদ অধিবেশন শুরু হয়েছিল 19 মার্চ 1996 সাল, এবং অধিবেশন স্থায়ী ছিল 4 কার্যদিবস মাত্র। মানে ব্যাপারটা কি তাহলে এমন যে ক্ষমতার বাইরে থাকার সময় বিএনপি কেবল সুষ্ঠু নির্বাচনের কথা বলে? বিষয়টি একেবারেই তেমন নয়। আপনি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে যে কথাটি তুলেছেন, সেখানে আমাদের বক্তব্য খুব স্পষ্ট। নির্বাচন আসবার 2 বছর আগেই আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করে এবং সেই পদত্যাগপত্র দফায় দফায় আমাদের তৎকালীন যিনি স্পিকার ছিলেন তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর সত্ত্বেও তারা যেহেতু সংসদে অনুপস্থিত ছিল, সেই সময় অটোমেটিক্যালি তাদের সংসদ সদস্য পদ চলে যায়। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে সংবিধানে সংযোজন করবার জন্যে
2/3 মেজরিটি দরকার। আপনি জানেন 91 থেকে 96 বিএনপি সরকারের কিন্তু বিএনপির এককভাবে 2/3 মেজরিটি ছিল না। সুতরাং আওয়ামী লীগ বা অন্য কোনো দলের সাপোর্ট সেই সময় দরকার ছিল সংবিধান সংশোধন করবার স্বার্থে। তো যেহেতু আওয়ামী লীগ সংসদে ছিল না, সুতরাং সংবিধান সংশোধন করবার জন্য হলেও একটা নির্বাচন প্রয়োজন ছিল এবং বিএনপি ওয়াদা করেছিল যে নির্বাচনের পরে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইনক্লুড করে তারা আরেকটি নির্বাচন দেবে। এবং আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য এখানে, বিএনপি তার ওয়াদা রেখেছিল এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু 96 সালে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। একই ধরনের ওয়াদা কিন্তু আওয়ামী লীগের মুখে 2014 সালে আমরা শুনেছি, কিন্তু আনফরচুনেটলি সেই ওয়াদা তারা পালন করেননি। দেখুন, একটা নির্বাচন সুষ্ঠু হবার জন্য মিনিমাম কিছু শর্ত আছে। তার একটি হচ্ছে যারা ভোটার হবার যোগ্য তারা ভোটার হবেন, যারা প্রার্থী হতে চান তারা প্রার্থী হবেন, নির্বাচনের আগে দল মত নির্বিশেষে প্রত্যেকে প্রচারণার সমান সুযোগ পাবে, প্রত্যেকে তাদের এজেন্টকে কেন্দ্রে যেতে দিবে এবং একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে, প্রশাসন নিরপেক্ষ থাকবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে, ভোটের দিন একটা সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের ভোট দিতে পারবেন নির্বিঘ্নে নিশ্চিন্তে, তাদের যে ভোট সেই ভোটের যে রেজাল্ট সেটা সুষ্ঠুভাবে প্রকাশিত হবে এবং জয় পরাজয় যেটাই হোক না কেন নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা থাকবে না। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে 11টি নির্বাচন হয়ে গেছে, জাতীয় নির্বাচন, এর মধ্যে মোটা দাগে 4টি নির্বাচনকে কিন্তু সব দল মেনে নিয়েছে। আমি বারবার বলছি মোটা দাগে, সূক্ষ্ম কারচুপি স্থূল কারচুপি এগুলোকে সরিয়ে রেখে মোটা দাগে 4টি নির্বাচন, এবং 4টি নির্বাচন, একটি 91, 96, 2001 এবং 2008, এই 4টি নির্বাচনের প্রত্যেকটি কিন্তু হয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে। সুতরাং বাংলাদেশের দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে তার মানে প্রথম যে নির্বাচন হওয়া সম্ভব না আপনি বলছেন, তার মানে রাজনৈতিক দলগুলোর কারো প্রতি কারো কোনোই আস্থা নাই, সেটা আপনার এই কথায় প্রমাণ হয়। আমাদের সঙ্গে এটিও তাজ রহমান আছেন, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি। তার কাছে একটু জানতে চাই, বছর গড়ালেই নির্বাচন কমিশন গঠনের বিষয়টি আসছে, তো জাতীয় পার্টির এই নিয়ে কোনো ভাবনা আছে কিনা, নাকি ক্ষমতাসীনদের সুবিধা মতো নির্বাচন কমিশন হলেই জাতীয় পার্টি খুশি? মানে বিএনপি যেমন জাতীয় সরকারের অধীনে নির্বাচন চায় বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়, বা কেউ কেউ চাইছে যে নির্বাচন কমিশন আইন হোক একটা, আপনাদের চাওয়াটা কি? ধন্যবাদ আপনাকে এবং বিজ্ঞ আলোচকদের, সালাম এবং শুভেচ্ছা। দেখেন, জাতীয় পার্টি 90-র পরবর্তীতে ক্ষমতা ছাড়ার পর থেকে আওয়ামী লীগ বিএনপি মিলে কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট নিয়ে আসছিল। তখন কিন্তু আপনার সেই কনস্টিটিউশনে এই কনসেপ্টটা ছিল না। জাস্টিস শাহাবুদ্দিন আসলেন, মধু সাহেব রিজাইন করলেন, জাস্টিস শাহাবুদ্দিনের জায়গায় মধু সাহেবের জায়গায় জাস্টিস শাহাবুদ্দিন শপথ নিয়ে জাস্টিস শাহাবুদ্দিনের কাছে হুসাইন মোহাম্মদের সাথে ক্ষমতা ছাড়লেন। এটা কোনো কিছু কিন্তু সংবিধানের আওতায় ছিল না। 3 জোটের রূপরেখায় একটা এগ্রিমেন্টের মাধ্যমে সেটা করা হলো। সেই কেয়ারটেকার গভর্নমেন্ট ওনারা নিয়ে আসলেন। আমরা সেই থেকে 91 ইলেকশন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টে আমরা মনে করি যে এটা কোনো স্থায়ী সমাধান নয়, এবং এটা আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর দেউলত্বপনা। কারণ হলো, আমরা একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলরে বিশ্বাস করতে পারছি না। 50 বছর হয়ে গেল নির্বাচন কমিশনটা গঠন করতে, প্রক্রিয়া কিভাবে গঠন হবে, নির্বাচন কমিশনের ফাংশন কিভাবে হবে, এখনও পর্যন্ত সব দল মিলে, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, 3টি রাজনৈতিক দলের কেউ আমরা একটা জায়গায় আসতে পারলাম না যে নির্বাচন কমিশন এই সিস্টেমে হবে, তাতে কেউ কোনো রাজনৈতিক দল যারা হারবে তারা কথা বলতে পারবে না। আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নাই যাই, যদি আপনার পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই যদি বলেন, ভারতের নির্বাচন কমিশন দেখেন, এত কিছু হওয়ার পরে মমতা ব্যানার্জি যখন হেরে গেলেন নির্বাচন কমিশনের উপরে কোনো কথা বলেন নাই। টিএন সেশন ভারতের 10 আপনার চিফ নির্বাচন কমিশনার ছিলেন, ওনার ইতিহাস আপনিও জানেন আমিও জানি। কিন্তু আমাদের নির্বাচন কমিশন কেয়ারটেকার গভর্নমেন্ট মানি না, কিন্তু এখনকার যে নির্বাচন কমিশন আছে এই ধরনের নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া কোনো উপায় সম্ভব নয়। গত পরশু আমাদের দলের চেয়ারম্যান জনাব জি এম কাদের বলেছেন যে আইদার নির্বাচন কমিশন কাজ করতে পারছে না অথবা কাজ করতে দেওয়া হচ্ছে না, এরা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারে, কোনো কাজ করছে না, অথবা দলীয় লেজুর ভিত্তির বাইরে গিয়ে কোনো নির্বাচন সুষ্ঠু করার কোনো ভূমিকা রাখছে না। সুতরাং আমাদের নির্বাচন কমিশন রিফর্ম করতে হবে। এখন তো সংবিধানের 118 অনুচ্ছেদ দিয়েই আমার নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি নিজেই নিচ্ছেন, করে দিচ্ছেন। এটাকে যদি একটা জায়গায় কনস্টিটিউশনাল জায়গায় নিয়ে যেতে পারি যে একটা কমিশন গঠন করা হবে যারা প্রতিটি 5 বছর পর পর নির্বাচন কমিশন গঠন করবে, নিরপেক্ষ বডি,
এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বামপন্থী, ডানপন্থী কেউ সেটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। তাহলে আগামী দিনে নির্বাচন আমার মনে হয় একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আদারওয়াইজ বিএনপি এখন বলছে তার আগামী নির্বাচনে যাবে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে কে আসলো না আসলো আমরা নির্বাচন হবেই। তাহলে আমরা আবার কি সেই দিকে যাচ্ছি নাকি? আবার কি 5 জানুয়ারির মতন, আবার কি 2015 মতন? আমাদের দেশের মানুষ, আপনি, আমি, সাধারণ মানুষের সবাইকে আমরা আবার নির্বাচনী সহিংসতা দেখতে চাই, নির্বাচনী পরবর্তী সহিংসতা দেখতে চাই, নাকি একটা জায়গায় আসবো যেখানে নির্বাচন কমিশন হবে সবার আস্থার জায়গায়, সবার আস্থার সব বিরোধী জায়গায় দল, সরকারি একটা দল সহ ঐক্যমতে সারা পৌঁছানো জীবনের দরকার বলে আপনি মনে করেন? এটি তাজ রহমান, আমি একটু রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসুদেব তিনি, তার কাছে আমি একটু জানতে চাই যে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তো প্রায় প্রতিবারই নির্বাচন কমিশন গঠনের সময় দেখা যায় যে ক্ষমতার বাইরে যারা থাকে সেই দলগুলোর আপত্তি থেকেই যায় নির্বাচন কমিশনকে ঘিরে। তো রাজনৈতিক ঐক্যমতের কথা যেটা বারবার বলা হচ্ছে সেটা কি আদৌ সম্ভব বলে মনে করেন কিনা? এটা কি সম্ভবপর? বাংলা ভাষায় একটা শব্দ আছে না, সোনার পাথর বাটি। তো অনেক সময় এরকম সোনার পাথর বাটির মতো মনে হয়, কিন্তু রাজনীতি এমন একটা গতিময় জিনিস যে রাজনীতিতে অনেক সময় অনেক অসম্ভব জিনিসকেও সম্ভব করা যায়। যেমন আমরা কি কেউ কখনো 91 সালের সময় এরকম ভেবেছিলাম যে সবাই একমত হয়ে আমরা রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারের জায়গায় আসব? ফলে কখনো কখনো রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক চাপ অনেক মতামত তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। আমরা স্বাধীনতার, আপনি শুরুটা করেছিলেন যে স্বাধীনতার 50 বছর হলো, একটা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষার যৌক্তিক রূপ পেয়েছিল। 70-এর নির্বাচনে যদি আমরা ধস নামানো বিজয়টা না পেতাম এবং সেই নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতা হস্তান্তরটা না করার এই ঘটনাটা পাকিস্তানে না ঘটাতো, তাহলে মুক্তিযুদ্ধ হতো, কিন্তু মুক্তিযুদ্ধের আবার একটা সাধারণ ন্যায্যতাটাও কিন্তু প্রতিষ্ঠা হওয়া মুশকিল ছিল। ফলে নির্বাচন সেই সময় আমাদের মুক্তিযুদ্ধের একটা ন্যায্যতা দিয়েছিল যে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে পাকিস্তানিরা ছিল। ফলে এই সময় থেকে আমাদের সবসময় একটা কথা ছিল, আমরা একটা নির্বাচন চাই, একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, গণতান্ত্রিক মূল্যবোধ চাই, গণতান্ত্রিক চর্চা করতে চাই। এবং সেটা বারবার বাধাগ্রস্ত হয়েছে, যে কারণে আমাদের 11টা নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন ব্যবস্থার প্রায় 12টা বেজে গেছে। এবং আপনি একটু আগে বলেছেন যে পাগল এবং শিশু ছাড়া তো আর কেউ নিরপেক্ষ নয় বলে একসময় বিএনপি বলেছিল, এবং সেটাকেই আবার বলেছেন এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিন্তু এটা তো ঠিক, পাগল এবং শিশু তো নিরপেক্ষ নয়, তারা হচ্ছে বিবেচনা ক্ষমতা রহিত, তারা ঠিক বিবেচনা করতে পারেন না, তারা এটাকে নিরপেক্ষতা বলে না, এটা হলো বিবেচনা করার দক্ষতা নাই, বিবেচনা করার যোগ্যতা নাই। ফলে এটা আমরা তো আলোচনায় আসতে পারে না। প্রতিটি মানুষের একটা রাজনৈতিক চিন্তা থাকে, রাজনৈতিক একটা মত থাকে, কিন্তু যখন তিনি কোনো একটা পদে থাকেন, একটা চেয়ারে থাকেন, তখন ডিগনিটি অফ চেয়ার বলে তো একটা কথা থাকে। আমাদের এখানে গত 50 বছরও এখনও নির্বাচন কমিশন আইন হয়নি বলে অ্যাডহক ভিত্তিতে চলছে। কখনো কখনো একটা সমঝোতার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার, কখনো কখনো একটা সার্চ কমিটির নামে এমন একটা বিষয় দাঁড় করানো যে একটা ফার্স্ট নির্বাচন কমিশন হয়ে যায়, এবং নির্বাচন কমিশনে আমরা ব্যক্তিকে খুঁজে বের করি, কিন্তু ব্যক্তিত্বটাকে আর খুঁজে পাওয়া যায় না। যে কারণে এই সাম্প্রতিক সময় দুটো ঘটনা একটু দেখুন। আগামী 22 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের মেয়াদটা শেষ হবে। এই সময় প্রধান নির্বাচন কমিশনে গেলেন রাশিয়াতে নির্বাচন দেখতে। আচ্ছা, এই নির্বাচনের দেখতে যাওয়াটা কি খুব দরকার ছিল? এর জন্য রাষ্ট্রীয় অপচয় বা রাষ্ট্রের প্রয়োজনটা কী ছিল? আবার আরেকটা আমরা দেখলাম যে আরেকজন নির্বাচন কমিশনার নওগাঁতে গেলেন, তিনি গিয়ে বললেন যে অন্যান্য জায়গায় নির্বাচন যাই হোক না কেন, নওগাঁর নির্বাচনটা তিনি, পৌরসভা নির্বাচনটা কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনটা তিনি সুষ্ঠু দেখতে চান। আমরা তো তাকে বাংলাদেশের নির্বাচন কমিশনার বানিয়েছিলাম, নওগাঁর তো নয়। তার মানে তিনি তার যে ক্ষমতা কিংবা তার উপর অর্পিত দায়িত্ব সে সম্পর্কেও বোধহয় ততখানি সচেতন নন। সেই কারণে আমাদের এখানে যে নির্বাচন কমিশন এমন কিছু কথা বলেন, সে কথাগুলোই বিতর্কের জন্ম দেয়। একবার তারা বলেন যে আর আমরা দিনের ভোট রাতে হতে দেব না। তার মানে কি এটাই স্বীকার করে নিলাম যে দিনের ভোট রাতে হয়? 2014 সালের নির্বাচন যেরকম হয়েছে 2018 সালে সেরকম হয়নি। এখন কি তাহলে নতুন পরিকল্পনা হচ্ছে 2023 সালে আর একটা নতুন ধরনের নির্বাচন হবে? ফলে এইটাকে যদি বন্ধ করতে হয়, একদিকে যেমন ভুয়া ভোটার সেটার ব্যাপারে কথা বলতে হবে, ভুয়া ভোটের বিরুদ্ধেও কথা বলতে হবে, আর ভৌতিক নির্বাচনের ব্যাপারেও কথা বলতে হবে। যে ভৌতিক ভোট পড়লো কত আর ভোট গণলো কত,
এই ধরনের যে একটা ভৌতিক বিষয়, সেটাকেও যদি বন্ধ করতে হয় তাহলে দুটো জিনিস আমাদের এখানে করতে হবে। একটা হলো যে নির্বাচন কমিশন গঠনের যে আইন, সেটাকে নিয়ে আসা, সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার আগে অন্তত যুক্তিগ্রাহ্য হওয়া দরকার। একটা বিষয় যদি যুক্তিগ্রাহ্য হয়, সেই যুক্তিটা যদি কেউ গ্রহণ নাও করেন, যারা গ্রহণ করলেন না তারাই দায়ী হবেন। আর আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক মানে গণতান্ত্রিক চেতনার একটা দেউলিয়াত্ব আছে, আর রাজনৈতিক দলের একটা কর্তৃত্বপরায়ণতা আছে। এবং এর কারণে হয় কি, যারা ক্ষমতায় থাকেন তারা ক্ষমতাটাকে এমনভাবে ক্ষমতা এবং দুর্নীতিটাকে একাকার করে ফেলেন যে একটা ফিয়ার কমপ্লেক্স অফ ডিফিট তৈরি হয়ে যায়, যে হেরে গেলেই বোধহয় বিপদ হবে। যে কারণে কখনো কখনো ক্ষমতাসীন দলের নেতারা এরকমও বলেন যে হেরে গেলে কিন্তু খুব বিপদ হবে। এই হেরে যাওয়ার বিপদ থেকে যে কোনোভাবে জিতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি, যে কোনোভাবে জিতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। এ নিয়ে আরো কথা হবে রাজুকুজ্জামান রতন। আমাদের সঙ্গে আছেন এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি এটিইউ তাজ রহমান। বিএনপি আসুক আর না আসুক, নির্বাচন নাকি হবেই, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে, আওয়ামী লীগ থেকে বলা হয়েছে। মানে এমন করে বলার শক্তি কি আওয়ামী লীগ এই কারণেই পাচ্ছে যে যাই হোক সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তো নির্বাচনে আসবেই যে কোনোভাবেই? দেখেন, জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল, সংসদে বিরোধী দলের ভূমিকায় আছেন। আমাদের দলের চেয়ারম্যান জনাব জেএম কাদের বলেছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এবং প্রতিটি নির্বাচনে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, উপনির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছি। কিন্তু আমরা কিন্তু ডিফিকাল্টিস ফেস করছি, এটা উনি প্রতিদিন বলে যাচ্ছেন। আমাদের ক্যান্ডিডেটদের প্রেশার দেওয়া হয় উইথড্র করার জন্য, আমাদের ক্যান্ডিডেটকে ফ্যামিলিকে প্রেশার দেওয়া হয় উইথড্র করার জন্য। অনেক সময় তাদেরকে প্রেশারের মধ্যখান থেকে টাকা দিয়ে বসাইতে চেষ্টা করা হচ্ছে। এটা তো আমরা ডিফিকাল্টিস ফেস করে যাচ্ছি। কিন্তু আমাদের যেটা হলো, আমরা নির্বাচন করতে চাই, সেই নির্বাচনটা যেন আমাদের অংশগ্রহণটা মানুষে ভোট দিতে পারে নির্বিঘ্নে। নির্বাচনের আগে সহিংসতা বন্ধ, নির্বাচনের পরে সহিংসতা বন্ধ। নির্বাচন কমিশন হতে হবে একদম লেজুর ভিত্তির বাইরে, রাজনৈতিক দলের সাহস থাকতে হবে, মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারবে। যদি সেই অবস্থানে নির্বাচন কমিশন না হয় তাহলে সেই নির্বাচনে তো যাওয়া যাবে, কিন্তু এর রেজাল্ট কী হবে? আমাদের যে অবস্থা শুরু হয়েছে, আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে, আওয়ামী লীগের নৌকা প্রতীক যে দিন থেকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট পেল, সেদিন থেকে দল, প্রশাসন, সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ না করে মনে করে এই ক্যান্ডিডেট তো জিতেই যাবে আওয়ামী লীগের ক্যান্ডিডেট। এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে, এটাকে যদি না ভাঙা হয়, যে আগামীতে আপনি ভোটার সেন্টারে কিন্তু মানুষ ভোট দিতে যাবে না। এখন তো আওয়ামী লীগের লোকও ভোট দিতে যাচ্ছে না, বিএনপি তো বর্জন করছে। সাধারণ মানুষ মনে করছে যে আমরা এখানে বুটে গিয়ে কী হবে, এখানে তো আওয়ামী লীগের ক্যান্ডিডেট তারা জিতেই নিয়ে যাবে। এটাকে ঠিক করতে হবে, একটা জায়গায় নিয়ে আসতে হবে। সেই জায়গায় কি করে নিয়ে আসবেন? আমাদের রতন ভাই বলেছেন, রবিন ফারহানা বলেছেন, আমরা কিন্তু একটা জায়গায় যদি নির্বাচন কমিশনটাকে না নিয়ে যেতে পারি, যেটা বারবার বলে আসছি, জাতীয় পার্টি বলে যাচ্ছে, আপনি নির্বাচন কমিশনকে টিএন সেশন, আপনাকে একটা কথা বারবার বলে হয়, 1990 থেকে 96 পর্যন্ত চিফ ইলেকশন কমিশনার ছিলেন ইন্ডিয়ার টিএন সেশন। উনারে তামিলনাড়ুর চিফ মিনিস্টার ইংলিশে একটা ওয়ার্ড বলেছিলেন যে এম্বডিমেন্ট অফ অ্যারোগেন্স, মানে অহংকারের মুক্ত প্রতীক। কারণ ওনারকেও ছাড় দেয় নাই উনি যখন চিফ ইলেকশন কমিশনার ছিল, ফাইন করতে রাখে নাই। উনার রিফর্মের জন্য 40,000 ক্যান্ডিডেটকে রিভিউ করা হয়েছিল ইলেকশন এক্সপেন্ডিচার, তার মধ্যে 14,000-এর কিন্তু ইলেকশনে বাতিল হয়ে গিয়েছিল, একদম তৃণমূল থেকে শুরু করে আপনার পার্লামেন্ট পর্যন্ত। আমাদের নির্বাচন কমিশন করছে, একটা মানুষকে এক্সপেন্ডিচার জন্য ফাইন, কোড অফ কন্ডাক্ট নিয়ে কথা বলে। উনি রাশিয়াতে চলে যায় রাশিয়া ইলেকশন দেখতে, উনি বলে করোনার চেয়ে ইলেকশন জরুরি। সেই নির্বাচন কমিশনের কাছে জাতি কি আশা করে, আমরা কি আশা করি? আমরা আশা করি একটা নির্বাচন কমিশন হোক যেখানে সবার আস্থার জায়গায় যাব। আওয়ামী লীগও সেটাকে বিশ্বাস করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, বাম দলগুলো করবে। কিন্তু সেই জায়গা থেকে যদি না হয়, আবার যদি সেই অবস্থানে যাই, তাহলে আমাদের যে গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্র 90-তে ওনারা যেটার জন্য আমাদেরকে বললেন ক্ষমতা ছাড়ার জন্য, সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র হয় নাই, সেই সুশাসনও হয় নাই। এবং সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র কবে হবে, কবে আমরা সবাই দেখব, সেটা নিয়েই কিন্তু জাতি শঙ্কিত আছে। এটিইউ তাজ রহমান বা বাকি দুজন অতিথিকে বলছি যে অনুষ্ঠানটি দেখে মনে হতে পারে যেই আওয়ামী লীগের
ক্ষমতাসীন দলটির মানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেখান থেকে কোনো প্রতিনিধি এখনো পর্যন্ত আমরা যুক্ত করতে পারিনি। একজনকে যুক্ত করার কথা ছিল, ঠিক অনুষ্ঠান শুরু হওয়ার আগ মুহূর্তে তিনি আসলে অপারগতা প্রকাশ করে একতরফা একটু কথা বলতে হচ্ছে, কিন্তু খুব বেশিক্ষণ আমার এই অনুষ্ঠানকে আমি একতরফা রাখতে চাই না। আমরা চেষ্টা করছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে যুক্ত করতে। এই ফাঁকে রাজিকুর রহমান রতন, আমি একটু জানতে চাই, অনেকেই বলছেন যে আইনটা হলে মনে হয় নির্বাচন কমিশন আইনটা হলেই মনে হয় নির্বাচনটা সুষ্ঠু হয়ে যাবে। আসলেই কি তাই হবে? আইন হলেই কি অবিশ্বাস আর আস্থার সংকট দূর করা যাবে? সবসময় তা হবে না, কারণ আমাদের পার্লামেন্টে অনেকগুলো আইন আমরা হতে দেখেছি, এবং এখন যেভাবে একতরফা পার্লামেন্ট আছে, সেই একতরফা পার্লামেন্টের যে আইনটা করবে সেই আইনটা আবার গণতান্ত্রিক আইন হবে কি না সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে। ফলে আইন হওয়াটা যথেষ্ট নয়, গণতান্ত্রিক আইনটা হওয়া খুব জরুরি দরকার। কারণ এই নির্বাচনের সঙ্গে তো যুক্ত হয়ে আছে দেশের ভবিষ্যৎ, দেশের গণতান্ত্রিক মানসিকতার বিস্তার। একদিকে কিন্তু নির্বাচনে ক্ষমতাসীনদের ভাবমূর্তিটাও প্রশ্নবিদ্ধ হয়, আর নির্বাচনে যারা অংশগ্রহণ করেন তাদেরও তো একটা স্বস্তির দরকার আছে। নির্বাচনে ক্ষমতাসীনের ভাবমূর্তি রক্ষাটাও যেমন দরকার, নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারাও একটা স্বস্তিদায়ক নির্বাচন যেন করতে পারেন। কিন্তু আমরা দেখছি যে এখন নির্বাচন কমিশন মুখ রক্ষার নির্বাচন করছেন, আর জনগণ মুখ ফিরিয়ে নেওয়া জনগণকে দেখছি, যে কারণে বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গা হচ্ছে ইউপি নির্বাচন। এবার ইউপি নির্বাচনের প্রথম ধাপে 26% জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল, এবং আমাদের যতগুলো পৌরসভা নির্বাচন হলো সেখানে 33% বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল। এটা কিসের আলামত? প্রতিপক্ষ তো নাই, এমনকি নিজেরাও তো এখানে নাই। ফলে এটা একটা ইন্ডিকেশন যে আগামী নির্বাচনও কি এই জায়গায় নিয়ে যেতে চায়। এমনিতে আমাদের নির্বাচনে আমরা দেখেছি যে শক্তির একটা প্রয়োগ আছে। ক্ষমতাসীনদের শক্তির প্রয়োগটা কীরকম? তারা প্রশাসনিক শক্তি, পুলিশের শক্তি, টাকা পয়সার শক্তি এবং প্রচারণার শক্তি, এই 5টা পয়ে পর্যুদস্ত করে ফেলা হয় প্রতিপক্ষকে। ফলে আমরা অনেক সময় বলছি এটা একটা পচা নির্বাচন হয়ে যাচ্ছে। আর বিরোধী পক্ষের শক্তিটা কি? বিরোধী পক্ষের শক্তি হচ্ছে আত্মরক্ষার শক্তি। কোনো রকমে তারা আত্মরক্ষা করে বাঁচার চেষ্টা করছেন। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, 2018 সালে যেভাবে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা নিয়ে কথা বলতে গিয়ে 14 দলের শরিক 2 দল, জাসদ এবং ওয়ার্কার্স পার্টির নেতারাও কিন্তু তিরস্কৃত হয়েছিলেন। তার মানে তাদের যদি কোনো বিবেক দংশনও থেকে থাকে যে 2018 সালের নির্বাচনটা ঠিক নির্বাচন হয়নি, এই ধরনের একটা পচা নির্বাচন আমরা চাই না, এই ধরনের নির্বাচন কোনো ভালো দৃষ্টান্ত তৈরি করে না, এই কথাটা বলাটাও কিন্তু এখন বিপজ্জনক হয়ে গেছেন তাদের জন্য। ফলে সব মিলিয়ে একটা গণতান্ত্রিক মানসিকতার কিন্তু ব্যাপক অবনমন ঘটে যাচ্ছে। আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি, আর গণতান্ত্রিক চেতনার অবনমন দেখছি। আমরা একদিকে আমাদের জিডিপির উন্নতির কথা বলছি, আর একদিকে আমাদের গণতান্ত্রিক জিডিপির সেটা মাথা নিচু করে থাকছে। এটা তো আমরা দেখতে চাই না। ফলে নির্বাচন হবে যাচাই বাছাই করার একটা পদ্ধতি, আর সেই যাচাই বাছাই এবং প্রচারণার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে তো ছিল যে বাক ব্যক্তির স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তাহলে এই সংবিধানের কি প্রয়োজন? সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদ এখনও পর্যন্ত কার্যকর হলো না, একটা নির্বাচন কমিশন আইন হলো না, গণতান্ত্রিক আইন হলো না। আবার আরেকদিকে সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদ, সেটারও কোনো প্রয়োগ হচ্ছে না। তাহলে কি আমাদের ইনস্টিটিউশনগুলো যেমন কার্যকর হচ্ছে না, নির্বাচন কমিশন একটা ইনস্টিটিউশন কার্যকর নয়, আমাদের কনস্টিটিউশন সেটাও কি তাহলে শুধুমাত্র ওই শেলফে রেখে দেওয়ার মতো? তাহলে আমাদের কনস্টিটিউশনের কার্যকারিতা নাই, ইনস্টিটিউশনগুলো কর্মক্ষম নয়। তো সব মিলিয়ে তো একটা হতাশাজনক পরিস্থিতি হয়ে যাবে আমাদের গণতান্ত্রিক পরিবেশের জন্য। ফলে উন্নয়নের আলোতে এই গণতন্ত্রহীনতার অন্ধকার কি সেটা করা যাবে, দূর করা যাবে? ফলে আমরা মনে করি একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন একটা গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করবে, আর একটা গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক অগ্রযাত্রার মধ্য দিয়ে দেশের উন্নতিটাকেও একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। ফলে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন শুধু বিরোধী দলের দরকার নয়, সুষ্ঠু নির্বাচন তো গোটা জাতির জন্যই দরকার। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির কাছে যাই। রাজিকুজ্জামান রতন, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি যারা বলছেন, আপনারা অবশ্য বলছেন না যে আইন করলে, নির্বাচন কমিশন আইন করলেই আসলে আপনারা নির্বাচনে যাবেন, আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চান এবং সেই বিষয়ে আপনারা অটল। কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছে সার্চ কমিটি যেহেতু বিজ্ঞপ্তি দ্বারা গঠিত হয়, সেহেতু এটি আইনি প্রক্রিয়া, মানে আলাদা করে আইনের প্রয়োজনীয়তা নেই। তো তাদের এই ব্যাখ্যাটাও কি আসলে একবারে ফেলে দেওয়ার মতন কিনা? আওয়ামী লীগের এই ব্যাখ্যাটা খুবই ধোঁয়াশাপূর্ণ।
কারণ আমাদের সংবিধানের 118 অনুচ্ছেদ খুব স্পষ্ট বলছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত কমিশনে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন। এই বিষয়ে যখন প্রথম প্রশ্ন উঠল, আইনমন্ত্রী তখন বললেন যে আমরা সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করছি এবং সার্চ কমিটির বিষয়টি আইনেরও ওপরে। এক্স্যাক্ট যে ফ্রেজ তিনি ইউজ করে সেটা হচ্ছে আইনেরও ওপরে। তো সুতরাং এখন তিনি বিজ্ঞপ্তিকে আইন কেন বলছেন এটা আমার মাথায় ঢোকে না। 1, 2 হচ্ছে কিছুদিন আগে দেশ রূপান্তরে একটা লিড নিউজ এসেছিল, সেখানে বলা হয়েছে যে সার্চ কমিটিরও আসলে আর কোনো প্রয়োজন নাই। সংবিধান রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়েছে এবং রাষ্ট্রপতি তার পছন্দের ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে পারে। এখন আসেন আমরা একটু সংবিধানের দিকে তাকিয়ে দেখি এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু। আপনি যদি সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদটি একটু দেখেন, আপনি দেখবেন সেখানে বলা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং আপনার প্রধানমন্ত্রী এবং অ্যাপয়েন্ট করা ছাড়া আর সব ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন গঠন বলেন বা যে কোনো কমিশন গঠনই বলেন না কেন, রাষ্ট্রপতির এখতিয়ার ততটুকুই যে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন এবং প্রধানমন্ত্রী তাকে কি পরামর্শ দিচ্ছেন সেই ব্যাপারটা ডিসক্লোজ করারও কোনো বাধ্যবাধকতা নেই এবং সেই ব্যাপারে কোনো কিছু চ্যালেঞ্জও করা যাবে না। অর্থাৎ শেষ পর্যন্ত গিয়ে নির্বাচন কমিশন গঠনটি দাঁড়াচ্ছে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার হাতে এবং প্রধানমন্ত্রী যেহেতু নির্বাহী বিভাগের প্রধান, তিনি দলীয় প্রধান এবং তিনি মানে সংসদের প্রধান, সবকিছুরই প্রধান তিনি, তার একক ক্ষমতা হচ্ছে একেবারেই একচ্ছত্র এবং একেবারেই কর্তৃত্বপরায়ণ একটা ক্ষমতা যেটা সংবিধান তাকে দিচ্ছে এবং এই ক্ষমতা অনুযায়ী যে কমিশন গঠিত হবে সেই কমিশন কি ধরনের কমিশন হবে সেটা বলবার অপেক্ষা রাখে না। নিকল, আমি একটু মনে করিয়ে দিতে চাই যে নির্বাচন কমিশন যদি মানে আমি তর্কের খাতিরে ধরেও নেই যে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে কাজ করতে আগ্রহী, তারপরও একটি কথা না বললেই নয়। 2012 সালে আপনার নিশ্চয়ই মনে আছে শামসুল হুদা কমিশন, তারা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বারবার অনুরোধ করেছিল সরকারকে, সরকার যেন আর্মি ডিপ্লয় করে। সরকার কিন্তু তাদের সেই অনুরোধে কর্ণপাত করে নাই। আমরা একই সঙ্গে দেখেছি সংবিধানের 120 এবং 126 অনুচ্ছেদ বারবার যদিও বলছে যে সরকারের সর্বাত্মক সহযোগিতা করবার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনকে, কিন্তু এই দুটো আর্টিকেলও এতটাই ভেগ যে কোন পরিস্থিতিতে কি সাহায্য চাইলে কি সাহায্য করতে সরকার বাধ্য থাকবে তার কোনো ক্ল্যারিফিকেশন কোথাও নাই এবং সেই সাহায্য সরকার না করলে নির্বাচন কমিশন কি করতে পারে সেই ব্যাপারেও কিন্তু খুব স্পষ্ট কোনো নির্দেশনা আমরা সংবিধানে পাই না। সুতরাং শুধুমাত্র একটা নিরপেক্ষ তথাকথিত নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আপনারা মনে করছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আ.ফ.ম. রুহুল হক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী। তার কাছে আমি একটু জানতে চাই, অনেকেই বলছেন নির্বাচন কমিশন গঠনে আইন করা দরকার, মানে এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে ইদানিং। তবে আপনারা বলছেন যারা সার্চ কমিটিকে অসাংবিধানিক বলছেন তারাই আসলে সংবিধান বিরোধী কথা বলছেন। মানে আইন করলে আসলে সমস্যাটা কোথায়? মানে আপনাদের কি কিছু লস হবে কিনা? না, আইন যদি প্রণয়ন করা যায়, সবাই মিলে যদি সব ঠিক করা যায়, তাহলে লস হবে কেন? সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি তাহলে তো আসল দিক। আসলে বিএনপি কোনো কিছুতেই তো মত বলবে না, ওনাদের মত মতো করে সবকিছু ঠিক না হলে ওনারা সবকিছু ভুল ধরতে পারবেন। ওনারা মত মতো করে সবকিছু করলে সব ঠিক হবে, আর আমরা ওনারা যারা করবে তা ওনাদের মতে আসবে না। সুতরাং আমার মনে হয় সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করার দরকার সকলকে এবং সেই জন্যই ভালো নির্বাচন কমিশন তৈরি করার দরকার অবশ্যই এবং সেটি যথাযথভাবে করতে পারলে সকলে মিলে সঠিকভাবে সেই চেষ্টাই সকলের করা উচিত। ডিসিশন থাকতে পারে, ডিসিশনটা দুজনে একভাবে একদলীয় একদিক না হয়, সকলে মিলে করতে পারে যাতে একদিকে এগিয়ে যাওয়ার জন্য সকলকে আমি বল যেন সেই দিকে চেষ্টা করেন সকলে। জি নিশ্চয়ই। আরেকটা বিষয় আপনার কাছে একটু স্পষ্ট হতে চাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। মানে আওয়ামী লীগের এই আত্মবিশ্বাসের উৎস কি? আওয়ামী লীগের প্রতিপক্ষ জোট বলে যে 2018 সালের নির্বাচনে মাঠ প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় সেবারের নির্বাচনের বৈতরণী পার হয়েছিল আওয়ামী লীগ। মানে এই আত্মবিশ্বাস কেন, বা এই আত্মবিশ্বাসের জন্যই কি আসলে নির্বাচন নিয়ে অন্যদের কথা না শুনবার একটা প্রবণতা কিনা?
না, কিছু রাজনৈতিক বক্তব্য তো আমরা দেই। আমরা যখন রাজনীতির মাঠে নামি, যখন রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করি, তখন কি আমরা বলি আমি রাজনীতিতে হেরে যাব? তখন তো সবাই যারা রাজনীতিতে নামেন তারা সকলেই বলেন আমরা অবশ্যই বিজয়ী হব। সুতরাং এটি রাজনৈতিক বক্তৃতার সাথে সরকারের কার্যক্রম সেগুলো মিলিয়ে ফেললে চলবে না। সুতরাং রাজনীতিতে বিএনপি অবশ্যই বলবে তারা বিজয়ী হবে, আমার জাতীয় পার্টিও বলবে তারাই বিজয়ী হবে, আমরাও বলবো আমরা বিজয়ী হবে। সুতরাং এটাই তো রাজনীতি। এই রাজনীতি তো ভালো, আমরা সকলেই বলবো যে সকলেই বিজয়ী হবে এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে আসতে পারবে তারাই বিজয়ী হবে। তো কোনো ক্ষতি আছে বলে আমি মনে করি না। জি, এটিও তাজ রহমান, আপনার কাছে একটু জানতে চাই রাজনৈতিক ঐক্যমত্য মানে কিভাবে হতে পারে? মানে এমন একটা প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা এমন একটু প্রশ্ন করেছিলেন সিএসিকে, তো সিএসি বলেছেন একটা রাষ্ট্রপতি করতে পারেন, যেমন তিনি গতবার সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছিলেন। আপনি কি মনে করেন রাষ্ট্রপতি সব দলের সঙ্গে বসলে সবাই আসলে ঐক্যমতে আসলেই পৌঁছতে পারে? গতবার কিন্তু আমরা তেমনটা আসলে দেখিনি। দেখেন, গতবার যখন রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে বসলেন সার্চ কমিটি নিয়ে, তখন আমার প্রয়াত রাষ্ট্রপতি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ একটা ডেলিগেশন টিম মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচন গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য গিয়েছিলেন। আই ওয়াজ দি ওয়ান অফ দি ডেলিগেশন মেম্বার, আমি ওই টিমে ছিলাম। মহামান্য রাষ্ট্রপতি নিজে বলেছেন সবাই আসতেছেন নির্বাচন কমিশনটা গঠন করার প্রক্রিয়া আলোচনা। আমরা যদি এই জায়গাটায় একটা জায়গায় এসে সবাই মিলে আমরা একটা জায়গায় চলে যেতে পারি, তাহলে প্রতি 5টি বছর পর পর এই ঝামেলাটা বোধহয় আর হইতো না। বিএনপিও তো গেল, বিএনপি দেওয়ার পরে নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে তো বিএনপি বললো এটা হয় নাই, তাদের সব আওয়ামী লীগের পছন্দ মতো নিয়ে ফেলেছে। এই জায়গাটা থাকবে, কারণ যখন বিএনপি নির্বাচন কমিশন গঠন করেছিল তারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগও বলেছিল আমাদের রাজনৈতিক দলগুলার একে অন্যের প্রতি আস্থার এত অভাব, একটা আমার মনে হয় আমরা জিরোতে চলে গিয়েছি। সুতরাং এটাকে একটা জায়গায় নিয়ে আসতে হলে আপনি নিউট্রাল যে শব্দটা, নিউট্রাল কেউ নাই, নিউট্রালিটি হয় না। আপনি আইন করে সেই সবাইকে নিউট্রালের জায়গায় নিয়ে যেতে হবে, যাতে কেউ নিউট্রালিটির বাইরে যেতে পারে না। এবং সেই আইনটাকে সবাই মিলে যদি করেন তাহলে সেটার বাস্তবটা খুব ইজি হবে, ইমপ্লিমেন্টেশনটা ইজি হবে, যাতে এটার বিরুদ্ধে কথা বলতে পারবে না। সবাই বলবে না আমরা এটা চাচ্ছি, এটা নিয়েই করি। এখন যদি আমরা ক্ষমতায় যারা যাই মনে করি ক্ষমতায় টিকে থাকতে হবে, তাহলে তো আমাদের আরেকটা আমাদের নিজের সুবিধা মতো আইন করব। তো রাজনৈতিক দলগুলো যে 3টি ক্ষমতায় ছিল 50 বছর হয়ে গেল, তার মধ্যে অর্ধেক টাইম আওয়ামী লীগ আজকে ক্ষমতায়, একটানা 13 বছর। বিএনপিও লংগেস্ট ছিল, আমরা 9 বছর ছিলাম, আমরাও পারি নাই কারণ আমাদের করতে দেওয়া হয় নাই। এই 3টি রাজনৈতিক দলের ব্যর্থতা আমরা নির্বাচন কমিশনকে একটি জায়গায় নিয়ে যেতে পারলাম না যেখানে সবাই মিলে সেটাকে গ্রহণযোগ্য জায়গায় এবং মানতে পারি। এটা আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, এবং এই ব্যর্থতা গ্লানি থেকে যদি আমরা একটা জায়গায় আগামীতে না আসি, তাহলে নতুন প্রজন্ম, গণতন্ত্র, স্বাধীনতা সব কিছুতে ঝুঁকিতে ফেলবো আমরা যদি আমরা নির্বাচন ব্যবস্থাটাকে একটা জায়গায় নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে মেরুদণ্ড, লেজুর ভিত্তিক রাজনৈতিক দলের বাইরে সাহস এবং সততা নিয়ে যদি কাজ না করে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য, তাহলে এই ঝামেলা রাজনৈতিক দলগুলো যাবে না। যারা হারবে তারাই বলবে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। আমাদের হারার মন মানসিকতা নেই, কারোরই নেই। যারাই হেরেছি আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু হয় নাই, যারা জিতেছি বলেছি ভালো নির্বাচন হয়েছে। একটা এটিও তাজ রহমান, একটা বিষয় ভালো লাগলো, অন্তত একটা স্থায়ী বন্দোবস্তে যে পৌঁছতে পারেননি আপনারা কোনো রাজনৈতিক দলই, সেটা অন্তত আপনি স্বীকার করে নিয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, সংবিধান মতো সেই সুযোগ নেই। বর্তমান সরকারই থাকবে, ইসি নির্বাচন করবে। তথ্যমন্ত্রী আজ জোর দিয়ে এই কথা স্পষ্ট করেছেন। তার মানে যে দলগুলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে তারা খামোখাই আন্দোলন করছে বা আন্দোলনের কথা বলছে বা নির্বাচন বয়কটের কথা বলছে, তাই তো? দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। নিজের দলের নেতাকর্মীকে চাঙ্গা রাখবার জন্যে, নিজের রাজনীতিকে টিকিয়ে রাখবার জন্যে এবং কখনো কখনো নিজের পদ পদবী অবস্থানকে টিকিয়ে রাখবার জন্য আমরা অনেক সময় অনেক কথা রাজনীতিবিদরা বলে, আমরা শুনি। এবং বিশেষ করে সরকারি দলে থাকলে যেহেতু নানান রকম হিসেব নিকেশ আছে, সুতরাং সরকারি দলে থাকলে কথাও বোধহয় একটু বেশিই বলতে হয়। সেই কথাকে খুব একটা গুরুত্ব সহকারে নেবার কিছু নেই। 1, 2 হচ্ছে সংবিধান কিন্তু কোরআন শরীফ নয়, গীতা নয় বা কোনো ধর্মগ্রন্থ নয় যেটার কোনো পরিবর্তন কখনো করা যাবে না। সুতরাং সময়ের প্রয়োজনে
অসংখ্যবার সংবিধান পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে, পরিমার্জিত হয়েছে, নতুন জিনিস সংযোজিত হয়েছে, বহু কিছু বাদ পড়ে গেছে। ঠিক একইভাবে সময়ের প্রয়োজনেই নির্বাচনের সময় যদি একটা ঐক্যমতে আসা যায়, ডেফিনেটলি সংবিধান সংশোধন করা যাবে। আর একটা বিষয় আমি একটু মনে করিয়ে দিই, আমি আগেও বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকারটি কিন্তু জামাতের ব্রেইন চাইল্ড, এবং জামাত এবং আওয়ামী লীগ মিলে ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলন করে এটিকে সংবিধানে সংযুক্ত করেছে। পরবর্তীতে যখন এটাকে সংবিধান থেকে বাদ দেওয়া হলো, তখনও কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রাখার সময় সুপ্রিম কোর্টের রায়ও বলা হয়েছিল অবজারভেশনে যে পরবর্তী দুটো নির্বাচন চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, এবং সুপ্রিম কোর্ট তখন পরিষ্কার ভাষায় বলেছিল যে এই ধরনের রাজনৈতিক বিতর্ক বা বন্দুক যেন আর সুপ্রিম কোর্টের ঘাড়ে রাখা না হয়। সেই সময় আমরা দেখেছিলাম যে সংবিধান সংশোধন কমিটি, যেটা আওয়ামী লীগের সদস্যদের দ্বারা গঠিত হয়েছিল, তারাও কিন্তু একই মত দিয়েছিল। তারাও কিন্তু বলেছিল যে নির্বাচন আসলে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত। আমি 2014 সালের কথা বলছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম কোথাকার কোন ইশারায় হঠাৎ করে এক রাতের মধ্যে সরকার সিদ্ধান্ত নিল যে না, আর কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। খুব সম্ভবত ওই যে কথাটি আমার ভাই বলছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এরকম যেখানে উইনার টেকস অল, যে কোনোভাবে যে কোনো উপায়ে যদি আপনি ক্ষমতায় যেতে পারেন তখন সব কিছুই কর্তৃত্ব আপনার হাতে, এমনকি সংবিধানও কিন্তু পুরো কর্তৃত্ব আপনার হাতে তুলে দেয়। আর যদি আপনি ক্ষমতায় যেতে না পারেন তখন আপনার ভাগ্যে আছে গুম, বিচার বহির্ভূত হত্যা, আছে মামলা, হামলা, এমনকি রাজনীতি থেকে চিরতরে জীবনটাও চলে যাওয়ার একটা শঙ্কা থাকে। সুতরাং বিরোধী দলে আসলে কেউ যেতে চায় না। আমার ভাই ভারতের উদাহরণ দিচ্ছিলেন। ভারতে 52 সাল থেকে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন নির্বাচন কমিশনকে প্রভাবিত করবার চেষ্টা কোনো রাজনৈতিক দল করেন নাই। এমনকি লৌহ মানবী হিসেবে যিনি প্রতিষ্ঠিত সেই ইন্দিরা গান্ধীকে পর্যন্ত নির্বাচন ম্যানিপুলেট করবার চেষ্টার জন্য বা প্রশাসনকে নিজের পক্ষে ব্যবহারের চেষ্টার জন্য এলাহাবাদ হাইকোর্ট 6 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। প্রধানমন্ত্রী সিটিং প্রাইম মিনিস্টারকে এলাহাবাদ হাইকোর্ট সাহস করে এই ঘোষণা দেওয়ার জন্য যে তিনি নির্বাচন করতে পারবেন না। এই সাহস কি বাংলাদেশে আমরা চিন্তা করতে পারি? সেই সাহসটা বাংলাদেশেও চিন্তা করবারই তো কথা ছিল 50 বছরে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি একটু শেষ করতে দেন, জি প্লিজ আমাকে শেষ করতে দেন। আমি আপনাকে 20 সেকেন্ড দিতে পারি। ছেড়ে চলে যেতে হয়। নির্বাচন কমিশনের পাশে যদি বিচার বিভাগ শক্তভাবে না দাঁড়ায় তাহলে নির্বাচন কমিশনের পক্ষে মেরুদণ্ড সোজা করে কাজ করা অসম্ভব। জি, ডাক্তার আফম রুহুল হক, গণতন্ত্রের যাত্রায় কাউকে সাথে নিতে চায় না, অথবা একা একাই তো ভালোই আছি, খারাপ কি? এমন কোনো ব্যাপার কি আছে? না হলে নির্বাচন কমিশন গঠন, আইন বা নিরপেক্ষ সরকার নিয়ে এই যে কঠিন অবস্থান, সেটার কারণ কি যে একলাই ভালো আছি সেই জন্য? না, মোটেই না। আমরা দেশ চালাতে হলে সকলকে নিয়ে চলতে হবে। যিনি যে মনোভাব নিয়ে থাকুন না কেন, আমরা যদি গণতন্ত্রের মনোভাব পোষণ করি তাহলে আমরা সকলে মিলে কাজ করতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি নির্বাচন কমিশন গঠন করার জন্যই হোক, দেশ পরিচালনার জন্যই হোক, সকলে মিলে কাজ না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের দোষ ত্রুটি নেই তা আমি বলবো না, কিন্তু সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা এই দোষ ত্রুটি কাটিয়ে আরো সুন্দর সুস্থভাবে নির্বাচনগুলো পরিচালনা করে চলতে পারে। পৃথিবীর সব জায়গায় যে সরকার থাকে সেই সরকারই নির্বাচন পরিচালনা করে, তাদের আন্ডারে নির্বাচন কমিশন থাকে। দেখেন পৃথিবীর সব জায়গায় এরকম চলছে। আমরা তার থেকে বেরিয়ে আসতে হবে এমন কোনো দরকার আছে বলে মনে হয় না। একটি সময় সেটা দরকার পড়েছিল, সেটি সব দলই স্বীকার করেছিল, সব দল মিলেই করা হয়েছিল। এখন সেই প্রয়োজনীয়তা আছে বলে আমি আর মনে করি না। আমরা সকলে মিলে কাজ করলে একটি সুস্থ সুন্দর নির্বাচন কমিশন গঠন করে তাদের হাত দিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, সত্যি আমরা এখানে বিভিন্ন রকম প্রচারণা আছে বা এই নির্বাচন কমিশনকে প্রভাবিত করবার জন্য নানান রকম কার্যক্রম করতে পারে, যাতে সেগুলো না করতে পারে সেগুলো বন্ধ করবার জন্য আমাদের কাজ করে যেতে হবে, যাতে করে কেউ এই নির্বাচন কমিশনকে প্রভাবিত না করে। সুতরাং আমি মনে করি আমরা সকলে মিলে কাজ করলে, সকলে মিলে সব ডাক্তার আফম রুহুল হক, সকলে মিলে নির্বাচন কমিশন গঠন করা, সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা বাস্তব? এবং এত বছরে বাংলাদেশ আওয়ামী লীগও একটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, এত বছরে আমরা কেন কোনো স্থায়ী বন্দোবস্ত করতে পারলাম না? প্রতিবারই নির্বাচনের আগে কেন আমাদেরকে এই বিতর্কগুলো করতে হয়? দেখুন, গণতন্ত্রের প্রক্রিয়া মাত্র 10-15 বছর চলছে।
এর আগে কিন্তু অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটি বহুদিন চলেছে। সুতরাং আমরা গণতন্ত্রের কথা বলছেন যে গণতন্ত্র আমরা গত 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেটির কথা মনে করে দেখুন কত সুন্দরভাবে আমরা নির্বাচন করেছিলাম। সুতরাং আমরা যদি চাই, সকলে মিলে যদি চাই, তাহলে নিশ্চয়ই সুন্দরভাবে এই নির্বাচন করা সম্ভব। আমি মনে করি আমরা প্রগ্রেস করছি, আমরা এগোচ্ছি, দেশ সকল দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং শান্তিপ্রিয়ভাবে দেশ চলছে। এখানে সকলকে এগিয়ে আসা দরকার এবং সকল গণতান্ত্রিক শক্তি যারা দেশ বাংলাদেশের প্রতি বিশ্বাস আছে তারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা মনে করি আমি মনে করি সকলে মিলে শান্তিপূর্ণভাবে আবারও একটি সুন্দর নির্বাচন গঠন করে দেশকে পরিচালনা করা সম্ভব। জি, রাজিকুজ্জামান রতন, মানে জানতে চাই যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া আসলে কোন পথে হবে বলে মানে মনে করছেন, সেটা নিয়ে কি আসলে একটা রাজনৈতিক সমঝোতা সম্ভব মনে করেন, নাকি একই চরিত্রে পুনরাবৃত্তি ঘটবে? মানে প্রতিবারই নির্বাচনের আগে আমরা যেই সব দেখি, যেই বিতর্কগুলি করি, যেই সমস্যার মুখোমুখি হয়, সেগুলোই বছরের পর বছর আমজনতাকে আসলে মুখোমুখি হতে হবে। এটা খুব দারুণ একটা প্রশ্ন আপনি করেছেন, যেটা আমাদের শুধু প্রশ্ন নয়, এটা একটা আত্মজিজ্ঞাসাও, যে আমাদের ক্ষমতাসীনরা সবসময় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আমার পক্ষে থাকুক এই মানসিকতা দিয়ে যদি নির্বাচন কমিশন গঠন করেন, তাহলে সেই নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা মর্যাদাপূর্ণ ব্যবহারটা পাবো না। আমরা সার্চ কমিটিতে মতামত দিতে পারি, সেই মতামত গ্রহণ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এতটুকু আস্থা তো থাকতে হবে যারা নির্বাচন কমিশনার হলেন তারা অন্তত তাদের পদের প্রতি একটা সুবিচার করবেন, তারা তাদের ব্যক্তিত্বটাকে রক্ষা করার চেষ্টা করবেন। তাদের আনুগত্য কোনো দলের প্রতি নয়, তাদের আনুগত্য থাকবে সংবিধানের প্রতি এবং জনগণের প্রতি। আমজনতার ট্যাক্সের টাকায় তারা প্রশিক্ষণের জন্য ভুয়া বিল ভাউচার করবেন না, এইটুকু অন্তত আমরা দেখতে চেয়েছিলাম, তো সেটাও তো দেখি নাই। আর সরকার যেন মনে হচ্ছে ছায়ার সঙ্গে কুস্তি করে তার গায়ে ব্যথা করে ফেলছেন। প্রতি মুহূর্তে তিনি শূন্যে ছড়ি ঘুরাচ্ছেন বা ছুরি চালাচ্ছেন। এটা না করে 12টা বছর তো হলো ক্ষমতায়, অনেক তো আমরা উন্নয়নের কথা শুনলাম, আমরা যেন গণতন্ত্রের ক্ষেত্রে পিছন দিকে এগিয়ে যাচ্ছে এটা যেন না শুনি। একসময় আমরা বাসে দেখতাম কন্ডাক্টররা বলতো একটু পিছন দিকে এগিয়ে যান। এখন আমরা কি গণতন্ত্রের পিছন দিকে এগিয়ে যাচ্ছি, নাকি গণতন্ত্র আমরা সামনের দিকে এগিয়ে যাব? সেই ক্ষেত্রে একটা জিনিস, যে দায়বদ্ধতাটা জনগণের প্রতি, যে জনগণ এই করোনাকালীন সময়েও তার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করেছে, দেশের বাইরে কাজ করে রেমিটেন্সের টাকা পাঠিয়েছে, তাদের যেন লজ্জায় মুখ লুকাতে না হয় যে বাংলাদেশে কি হচ্ছে, কিংবা তারা যেন দেশের মধ্যেও তাদের অস্বস্তিতে থাকতে না হয় যেটা কোন দেশ হলো, সুবর্ণ জয়ন্তীর এই সময়ে গণতন্ত্রের বিবর্ণ চেহারা আমরা কেন দেখব। এই জায়গায় একটা দায়বদ্ধতার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষ কিন্তু তার দক্ষতা এবং যোগ্যতা দিয়ে সবসময় কাজ করেন না, মানুষ কাজ করে তার দায়বদ্ধতা দিয়ে। একটা মানুষের দায়বদ্ধতা তার দক্ষতা বাড়িয়ে দেয়, আবার যদি দক্ষ মানুষের দায়বদ্ধতা না থাকে সে দুর্বৃত্ত হয়ে যায়। আমরা নির্বাচনী দুর্বৃত্ত অনেক দেখেছি। এর হাত থেকে জনগণকে বাঁচাবার জন্য জনগণের যেমন এগিয়ে আসা উচিত, নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পান বা পাবেন তাদেরও অন্তত তাদের নিজেদের আত্মমর্যাদাটা প্রতিষ্ঠা করা দরকার। এই ক্ষেত্রেই আমরা মনে করি যে নির্বাচন কমিশনের সার্চ কমিটির নামে আবার পক্ষপাতদুষ্ট কমিশন যেন না হয়, উনি অমুক দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন, এইটা হলে হয় কি নির্বাচন কমিশনটাও তো প্রথমে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেন। এটা যেমন একটা দিক। 2 নম্বর দিকটা হচ্ছে যে আমরা নির্বাচনকে গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ হিসেবে দেখি। সর্বক্ষেত্রে গণতন্ত্রের চর্চা না করলে শুধুমাত্র নির্বাচন করে কিন্তু আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। একটা ঘর ধসে পড়েছে, তার সিঁড়িটা শুধু অক্ষুণ্ণ আছে, এটা নিয়ে তো কোনো গর্ব করার কিছু নাই। ফলে আমাদের নির্বাচন ক্ষমতায় যাওয়ার সিঁড়িটাকে অক্ষুণ্ণ রাখলাম, কিন্তু গণতন্ত্রের সৌধটা যদি ধসে পড়ে এটা আমাদের সবার জন্যই লজ্জার ব্যাপার হবে। কাজেই সবার জন্য যেন লজ্জাস্কর কিছু না হয়, সবাই মিলে যেন একটা সুন্দর সমাধানে আসতে পারি, সেটাই নিশ্চয়ই সবারই এবং আমজনতারও কাম্য হবে। আমজনতার সঙ্গে সবাই থাকার জন্য এতক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ। আমজনতার সঙ্গে থাকুন, আমজনতার শক্তি বড় শক্তি।